হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? সকলকে স্বাগত জানাই কম্পিটিটরস ইংলিশ ক্যাম্পাসে। সকলে ভালো আছো তো? কমেন্ট করো। শোনা যাচ্ছে আমাকে? গুড ইভিনিং আজার। কমেন্ট করো, আমি কমেন্ট দেখছি তোমাদের। শোনা যাচ্ছে? চলো, ভেরি গুড। দেখো, আজকে আমরা সেশনটা শুরু করব। তার আগে একটা ভালো কোট দিয়ে আমরা সেটাকে শুরু করি ভালো করে, ঠিক আছে? দেখো কোটটা কি লিখেছি আমি, একটুখানি খেয়াল করার চেষ্টা করো। সায়ন কি বলছে? এটা আজকের, চলো আজকে একটা কোট দিয়ে আমরা শুরু করছি। এটা দেখো কি বলেছি কোটে, লিভ অ্যাজ ইফ ইউ ওয়্যার টু ডাই টুমরো। লিভ মানে বেঁচে থাকা, বুঝতে পারছো? অ্যাজ ইফ ইউ ওয়্যার টু ডাই টুমরো, এমন ভাবে বেঁচে থাকো জানো তুমি এটা জেনে গেছো যে কালকে মারা যাবে আর কি। মানেটা আমি বলতে চাইছি, কেউ যদি এটা ভেবে নেয় যে আগামী দিনটাই আমার লাস্ট দিন, তাহলে আজকের দিনটা সে কিরকম ভাবে কাটাবে? খুব ভালোভাবে কাটাবে, আনন্দের সঙ্গে কাটানোর চেষ্টা করবে, কারোর সাথে ঝগড়া করবে না। তো প্রতি মুহূর্তে আমাদেরকে এরকম ভেবে চলা উচিত, এরকম ভেবে কাজ করা উচিত। মানে আমি বলতে চাইলাম, কারোর সঙ্গে সাপোজ তুমি কথা বলছো, তখনও তোমাকে মনে রাখতে হবে হয়তো এটাই আমাদের লাস্ট দেখা, এটাই হয়তো আমাদের লাস্ট কথা বলা। এরপরে হয়তো ও থাকবে না, আমিও থাকবো না, কোনো একটা কিছু হতেই পারে। তো এরকম মাইন্ড নিয়ে যদি তুমি কথা বলো, দেখবে কারোর সাথে তোমার ঝগড়া করতে ইচ্ছাই করবে না। হ্যাঁ কি না? তাই না? তো চলো আজকের এই সুন্দর কোট দিয়ে আমরা আমাদের ক্লাসটা শুরু করছি। আজকে আমরা যেটা পড়বো, সেটা হচ্ছে ভার্ব সম্পর্কে বেসিক ব্যাপারটা পড়বো, ঠিক আছে? তাহলে সবাই খাতা পেন নিয়ে বসো। খাতা পেন নিয়ে বসো, চলো পয়েন্ট করো ভার্ব। ভার্বের বাংলা কি? ভার্বের বাংলা হচ্ছে ক্রিয়া, তাই তো? মানে কিছু কিছু শব্দ আছে, যেদিন প্রথম পার্টস অফ স্পিচ পড়েছিলাম তোমাদের বলেছিলাম, কি বলেছিলাম? যে বিভিন্ন ধরনের ওয়ার্ড হতে পারে, 8 ধরনের ওয়ার্ড হয়, যার মধ্যে কাজ করা যুক্ত যে সমস্ত শব্দ হবে সেগুলোকে সব আমরা ভার্ব বলি। তাহলে ভার্বকে আমি লিখতেই পারি যে এটা একটা ডুইং ওয়ার্ড। ভার্বকে আমরা লিখতেই পারি যে এটা একটা ডুইং ওয়ার্ড, তাই তো? হ্যাঁ, ভালো আছি। ঠিক আছে, চলো। আচ্ছা, ভার্ব হচ্ছে তাহলে ডুইং ওয়ার্ড, মানে যেগুলো দিয়ে আমরা কাজ করা বোঝাতে পারি, মানে যেটা কি ডিনোট করবে, যেটা ডিনোট করবে কোন একটা অ্যাকশনকে, কোন একটা কাজ করাকে। ধরো আমি বললাম হি ড্রাইভস এ কার। হি ড্রাইভস এ কার, এখানে ড্রাইভ মানে কি? গাড়ি চালানো, তাই তো? তাহলে এটাকে আমি কাজ করাতো, তাহলে এটাকে আমি ভার্ব বলতেই পারি। হয়েছে? এবার ভার্বের মেলা ক্যাটাগরি আছে। কি কি ক্যাটাগরি আছে? প্রচুর ক্যাটাগরি আছে। রাবণের বংশর মতো বংশ, রাবণের যেমন প্রচুর বংশধর ছিল, তো সেরকমই বংশ ভার্বের আমাদের অত জানার দরকার নেই। যেমন ধরো আমি পরবর্তীকালে যখন অ্যাডভান্স লেভেলে ভার্ব পড়াবো তখন এগুলো নিয়ে আলোচনা করব। যেমন ধরো ফাইনাইট ভার্ব, ঠিক আছে, নন ফাইনাইট ভার্ব, প্যাসিভ ভার্ব, এরকম মেলা ভার্ব আছে। ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, ঠিক আছে, এরকম ধরনের মেলা মেলা ভাব আছে। লিঙ্কিং ভার্ব, কত ভাগ নেবে, প্রচুর ভাগ আছে। স্টেটিভ ভার্ব, এরকম প্রচুর মেলা মেলা ভাগ আছে। এগুলো আমরা পরবর্তীকালে অ্যাডভান্স লেভেলে করব, আজকের ক্লাসে এটা আমাদের আলোচ্য বিষয় নয়, ঠিক আছে? আজকের সেশনের এজেন্ডাটা আমাদের যেটা হবে সেটা হচ্ছে ভার্ব নিয়ে বেসিক লেভেলে যতটা পারা যায় আমরা ততটা ক্লাসটা করার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে দেখো ভার্ব কাকে বলে আমরা বুঝলাম। এরপর তোমরা খাতায় ভার্বকে দুটো ভাগে ভাগ করবে। ভার্বকে দুটো ভাগে ভাগ করবে, চলো ভার্বকে দুটো ভাগে ভাগ করো। ভার্বকে দুটো ভাগে ভাগ করো। প্রথম যে ভাগটা আমরা পড়বো ভার্বের, সেই ভার্বটা লেখো মেইন ভার্ব। আরেকটা ভাগ তোমরা করো হেল্পিং ভার্ব।
মেন ভার্ব আর হেল্পিং ভার্ব, মেন ভার্ব আর হেল্পিং ভার্ব। দেখো কথা দিয়েই বোঝা যাচ্ছে, শব্দ দিয়েই বোঝা যাচ্ছে কোনটা কি ধরনের ভার্ব হবে। দুই ধরনের ভার্ব আমি লিখতে বললাম, দুটো ভাগে ভাগ করে, একটা হেল্পিং ভার্ব আর একটা মেন ভার্ব। কমেন্ট করা বন্ধ করো, তোমরা খাতায় লেখার চেষ্টা করো আগে, ঠিক আছে? হয়েছে। মেন ভার্ব দেখো মেন শব্দ দিয়ে বুঝতে পারছি, কোন একটা সিনেমায় মেন রোলে কে থাকে, হিরো থাকে, তার মানে মেন কাজটা যে করবে, হিরোর মতো কাজ, আসল কাজটা বাক্যের মধ্যে যে করবে সেই হচ্ছে মেন ভার্ব। তার মানে আমি বলতেই পারি যে বাক্যের মেন অ্যাকশন যেটা বোঝাবে না, মেন অ্যাকশন, আসল কাজটা যে করবে, কোন একটা বাক্যের মধ্যে আসল কাজটা যে করবে, মেন হিরো আর কি সে। আর এরা হচ্ছে সাহায্যকারী, হিরোকে সাহায্য করার জন্য অনেকে থাকে, তাই না? তো তারা হচ্ছে সাহায্যকারী ভার্ব, আর মেন ভার্ব হচ্ছে মেন অ্যাকশন বোঝাবে। হয়েছে? তাহলে আমি এখানে ব্র্যাকেটে মেন অ্যাকশন লিখে রাখো, আর হেল্পিং ভার্বটা লেখো যে হেল্পস মেন ভার্ব। হেল্পিং ভার্ব কি করে? মেন ভার্বকে হেল্প করে, ঠিক আছে? হেল্পিং ভার্ব মেন ভার্বকে হেল্প করে। হলো? তাহলে যে বাক্যটা আমি লিখেছিলাম যে হি ড্রাইভস এ কার, এখানে ড্রাইভসটা কি ধরনের ভার্ব বলো দেখি, এখানে ড্রাইভসটা কি ধরনের ভার্ব বলো দেখি, কমেন্টে লেখো, আমি দেখছি কমেন্ট। এ কি আসল কাজ করছে বাক্যের মধ্যে, নাকি কাউকে হেল্প করছে? আসল করছে, একদম ঠিক বলেছো, এটা হচ্ছে মেন ভার্ব, তাই না? এটা হচ্ছে মেন ভার্ব। হয়েছে? এই মেন ভার্বটা যেহেতু মেন অ্যাকশনটা করে, তাই একে আমি অ্যাকশন ভার্বও বলতে পারি, তাই একে আমি আরেকটা নাম দিয়ে ডাকতেই পারি যে অ্যাকশন ভার্ব, ঠিক আছে? হলো? তাহলে মেন ভার্ব নিয়ে আমাদের ব্যাপারটা যেটুকু আমি বলতে চাইলাম এটুকু মনে রাখার চেষ্টা করবে, যে বাক্যের মধ্যে মেন হিরো যে, সেই হচ্ছে মেন ভার্ব। হয়েছে? নেক্সট আমরা এই হেল্পিং ভার্ব নিয়ে কিছু জিনিস আজকে শিখবো, ঠিক আছে? চলো, হেল্পিং ভার্বকে আবার দুটো ক্যাটাগরিতে ভাগ করা যায়। হেল্পিং ভার্বকে দুটো ক্যাটাগরিতে ভাগ করো। হেল্পিং ভার্ব হেল্পিং ভার্ব এটাকে দুটো ক্যাটাগরিতে ভাগ করো। একটা লেখো প্রাইমারি অক্সিলারি ভার্ব, লেখো প্রাইমারি অক্সিলারি ভার্ব। অক্সিলারি বানানটা খেয়াল করো, ঠিক আছে? অক্সিলারি ভার্ব, প্রাইমারি অক্সিলারি ভার্ব। আরেকটা লেখো, আরেকটা 2 নম্বর ভাগ লেখো, আরেকটা 2 নম্বর ভার্ব লেখো মডেলস। মডেলস একে আমরা মডাল অক্সিলারি ভার্বও বলতে পারি, মডেল অক্সিলারি ভার্ব। তোমার যেমন একাধিক নাম আছে, এদেরও আছে, তো এরকম একাধিক নামে আমরা ডাকতে পারি, ঠিক আছে? এই দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব আর একটা মডেল বা মডেল অক্সিলারি ভার্ব, মডেলস বা মডেল অক্সিলারি ভার্ব বলে। এই দুটো ভাগ লেখো খাতায়। হয়েছে? লেখা হয়েছে? লেখা হয়েছে? লেখা হলে লেখো হ্যাঁ। ওকে, এবার প্রাইমারি অক্সিলারি ভার্ব বলতে আমরা কাদেরকে বুঝি? প্রাইমারি অক্সিলারি ভার্ব বলতে আমরা ডু ভার্বকে বুঝি, ডু ভার্বকে বুঝি। আর কাকে বুঝি? ডু ভার্বকে বুঝি। আর কাকে বুঝি? হ্যাভ ভার্বকে বুঝি। ডু ভার্ব কাকে বলে, হ্যাভ ভার্ব কাকে বলে, পরে আসছি। প্রাইমারি অক্সিলারি ভার্বের মধ্যে আমরা ডু ভার্বকে বুঝি, হ্যাভ ভার্বকে বুঝি, আর বি ভার্বকে বুঝি, আর বি ভার্বকে বুঝি। হয়েছে? তাহলে এটা লিখলাম যখন, এটাকে কমপ্লিটই করে দিই। তাহলে প্রাইমারি অক্সিলারি ভার্ব ডু ভার্ব, হ্যাভ ভার্ব আর বি ভার্ব মিলে হয়। এদের মেন কাজটা কি? এদের প্রাইমারি অক্সিলারি ভার্বের মেন কাজটা কি? মেন কাজটা হচ্ছে এরা হেল্পিং ভার্বের ভাগ, তাই মেন ভার্বকে হেল্প করবে। হলো? কিছু কিছু ক্ষেত্রে এরা নিজেরাও মেন ভার্ব হিসাবে ব্যবহার হতে পারে, কিন্তু মডেলস যারা আছে এরা অলওয়েজ শুধু হেল্পই করবে,
এরা কোনোদিন মানে এরা অনেকে থাকে না যে হিরোকে হেল্প করে পরবর্তীকালে সে নিজেই হিরো হয়ে গেল, তো এই মাঝে মাঝে নিজে হিরো হয়ে যেতে পারে। কিন্তু মডাল ভার্ব যেগুলো এরা কোনোদিন হয় না, সেই একদম আইরনি ফেট বলে, মানে লোহার ভাগ্য, চিরকাল যেরকম অভিনয় করে সেরকমই থাকে, হিরো হতে কোনোদিনই পারে না। তো তারা সেরকম অবস্থা হচ্ছে মডাল ভার্বের, মডাল অক্সিলারি ভার্বের। এরা কোনোদিন মেন ভার্ব হিসাবে কাজ করতে পারে না, অলওয়েজ হেল্পিং ভার্ব হিসাবেই কাজ করে। আর প্রাইমারি অক্সিলারি ভার্ব কি করে? হেল্পিং ভার্ব হিসাবে তো কাজ করে, কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে এরা নিজেরাই মেন ভার্ব হিসাবে কাজ করছে। যেমন ধরো আমি একটা বাক্য যদি বলি আই ডু মাই ওয়ার্ক, আই ডু মাই ওয়ার্ক, দেখো আমি আই ডু মাই ওয়ার্ক, এখানে এই ডুটা কি কোনো কারো ভার্বের সাহায্য লাগছে? লাগছে না, তাহলে ডুটা নিজেই মেন ভার্ব। কি বললাম, বোঝা গেছে? তার মানে এরা মেন ভার্ব হিসাবে কাজ করতে পারে, বেশিরভাগ টাইমে হেল্পিং ভার্ব হিসাবেই এরা কাজ করে, তাই হেল্পিং ভার্বের ভাগ হিসাবে এদেরকে লেখা হয়েছে। এইবার দেখো ডু ভার্ব কোনগুলো, ডু ভার্ব কোনগুলো বলতে পারবে? বলো দেখি ডু ভার্ব কোনগুলো, ডু ভার্ব কোনগুলো বলতে পারবে? বলো দেখি, ছোটবেলায় পড়েছিলে, ছোটবেলায় পড়েছিলে? আচ্ছা আমি বলি, ডু ভার্ব হচ্ছে, হ্যাঁ একদম ঠিক লিখেছো, ডু ভার্ব হচ্ছে যদি প্রেজেন্ট টেন্সে যাই তাহলে ডু আর ডাজ কে বলবো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে আমরা ডাজ ব্যবহার করি, থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো? হি সি ইট, আর যে কোনো সিঙ্গুলার নাউন এদের ক্ষেত্রে আমরা ডাজ ব্যবহার করি, বাকি সবার ক্ষেত্রে ডু ব্যবহার করি। এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে। যদি পাস্ট টেন্সে যাই তাহলে আবার, যদি পাস্ট টেন্সে, আচ্ছা দেখা যাচ্ছে তো, হ্যাঁ দেখা যাচ্ছে, আচ্ছা যদি পাস্ট টেন্সে যাই তখন এই ডু ভার্ব হয়ে যাবে ডিড। তার মানে এটা V1, এটা V2, ভার্বের তিনটে ফর্ম হয়, V1 V2 V3, এছাড়াও আইএনজি ফর্ম হয়, আইএনজি যোগ করতে পারি, আরেকটা ফর্ম হয় এস বা ইএস যোগ করে ভার্বের সঙ্গে করতে পারি, সেটাও আরেকটা ফর্ম। মেইনলি V1 V2 V3, V2 হচ্ছে ডিড, পাস্ট টেন্সে ব্যবহার হয়, আরেকটা কি হয় V3 পাস্ট পার্টিসিপল ফর্ম, সেটা হচ্ছে ডান, ডু ডিড ডান বা ডাজ ডিড ডান, এগুলো হচ্ছে আমাদের ডু ভার্বের মধ্যে পড়ে। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের ডু ভার্বের মধ্যে পড়ে। হয়েছে? বুঝা গেছে? নেটওয়ার্ক ইস্যু থাকলেও সমস্যা নেই, আমাদের ভিডিও অ্যাপের মধ্যে সব রেকর্ডেড ভার্সনে থেকে যাবে, তো তুমি যতবার খুশি দেখতে পারো, ঠিক আছে, কোনো চাপ নেই। হয়েছে? চলো তাহলে এইটুকু বোঝা গেছে। নেক্সট আমরা যেটা যাব হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বের কোনগুলো হতে পারে? হ্যাজ আর হ্যাভ। হ্যাজ আর হ্যাভ, হ্যাজটাকে মনে রাখবে সিঙ্গুলার, হ্যাজটা কিন্তু সিঙ্গুলার, আর হ্যাভটা হচ্ছে আমাদের প্লুরাল, হ্যাভটা হচ্ছে প্লুরাল, হ্যাজটা সিঙ্গুলার আর হ্যাভটা প্লুরাল। কি মনে রাখবো? হ্যাভটা সিঙ্গুলার আর হ্যাভটা প্লুরাল আর হ্যাজটা সিঙ্গুলার, এটা মনে রাখবো, ঠিক আছে? যদি সিঙ্গুলার কিছু হয় তাহলে তারপরে হ্যাজ বসিয়ে দেবো, প্লুরাল কিছু হয় তারপরে হ্যাভ বসিয়ে দেবো, এটা তো প্রেজেন্ট টেন্সে। পাস্ট টেন্সে যদি হয় তখন আমরা হ্যাড ব্যবহার করতে পারি, তাই তো? পাস্ট টেন্সে আমরা হ্যাড ব্যবহার করতে পারি, হ্যাঁ। আর ফিউচার টেন্সে যদি যাই তখন আমরা উইল বা শ্যাল হ্যাভ ব্যবহার করতে পারি, উইল বা শ্যাল হ্যাভ, ওকে, উইল বা শ্যাল হ্যাভ ব্যবহার করতে পারি। এবার হ্যাভ ভার্ব ব্যবহার কোথায় হয় এটা আমাদেরকে জানতে হবে। হ্যাভ ভার্ব কোথায় ব্যবহার হয়? হ্যাভ ভার্ব বলতে আমরা কাদেরকে বুঝি? হ্যাজ কে বুঝি, হ্যাভ কে বুঝি, হ্যাড কে বুঝি, উইল হ্যাভ, শ্যাল হ্যাভ কে বুঝি। এবার এরা ব্যবহার কোথায় হয়? এরা ব্যবহার হয় কোনো পজেশন বা অধিকার বোঝাতে, কোনো অধিকার বোঝাতে ব্যবহার হয়। কি বললাম? কোনো অধিকার বোঝাতে ব্যবহার হয়। যেমন ধরো আমি বললাম হি হ্যাজ এ কার, তার একটা গাড়ি আছে, অধিকার বোঝাচ্ছে তো। হি হ্যাজ এ সিস্টার, তার একটা বোন আছে, অধিকার বোঝাচ্ছে তো। তাহলে বোঝায়, যদি অধিকার বোঝায় তখন আমরা হ্যাভ ভার্ব ব্যবহার করি। তাহলে আমরা হ্যাভ ভার্বের এখানে লিখে রাখতেই পারি যে
কোনো পজিশন বা অধিকার বোঝাবে। হ্যাভ ভার্ব কি করে, কোনো পজিশন, পি ও এস এস ই ডবল এস আই ও এন, এই পজিশন বানানটা পরীক্ষায় আসে, স্পেলিং বলে লিখে রেখো। আচ্ছা, পজিশন বা অধিকার বোঝাবে, পজিশন বা অধিকার বোঝাবে। তাহলে হ্যাভ ভার্ব কি কাজ করে, অধিকার বোঝায় বা পজিশন বোঝায়। হলো, দুটো एग्जांपल লিখে রাখতেই পারো যে হি হ্যাজ এ কার, তার একটা গাড়ি আছে। এখানে হ্যাজটা দেখো অধিকার বোঝাচ্ছে না, গাড়িটার অধিকার বোঝাচ্ছে গাড়িটার প্রতি, তাহলে এটা একটা আমাদের কিসের, হ্যাভ ভার্বের एग्जांपल। হি হ্যাজ এ সিস্টার, এটা হতে পারে। বোঝা গেছে, যেটুকু বললাম এটুকু বোঝা গেছে? বোঝা গেলে লেখো হ্যাঁ, বোঝা গেলে লেখো হ্যাঁ। ওকে, হ্যাঁ ঠিক আছে শুক্লা। চলো নেক্সট, তাহলে আমাদের ডু ভার্ব হয়ে গেল, এই কটা বলে দিলাম। হ্যাভ ভার্ব হয়ে গেল, বি ভার্ব। নেক্সট আমরা আসবো বি ভার্ব, ঠিক আছে? চলো বি ভার্ব দেখি, বি ভার্বের কি বলতে চাইছে। নেক্সট আমরা আসছি বি ভার্ব। নেক্সট আমরা আসছি বি ভার্ব। বি ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে হয়, 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 তাহলে আমরা কি কি বলতে পারি, এম ইজ আর। বি ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে হয় আমরা বলতে পারি এম ইজ আর। আর যদি পাস্ট টেন্সে হয় তাহলে আমরা কি বলবো, ওয়াজ ওয়্যার। যদি ফিউচার টেন্সে হয়, যদি ফিউচার টেন্সে হয় তাহলে আমরা কি বলবো, উইল শ্যাল। হলো, এর মধ্যে সিঙ্গুলার প্লুরাল কোনটা, এমটা সিঙ্গুলার, ইজটা সিঙ্গুলার, ওয়াজটা সিঙ্গুলার, তাই তো? তাই তো? উইল শ্যাল, আগেকার দিনে শ্যাল আই এর পরে উই এর পরে বসতো, এখন বর্তমান কালে উইল সবার পরে বসতে পারে, ঠিক আছে? এটা মনে রাখো। হ্যাঁ, আমি ডাক্তার হতে চাই, আই শ্যাল বি এ ডক্টর আগে বলতাম, এখন আই উইল বি এ ডক্টর বলতেই পারি। উই শ্যাল ওভারকাম, উই এর পরে শ্যাল বসতাম, এখন গান তো আর পাল্টানো যাবে না, উই উইল ওভারকাম একই ব্যাপার, ঠিক আছে? নেক্সট দেখো, তাহলে বি ভার্ব কোনগুলো আমরা পেলাম, এম ইজ আর কে পেলাম, ওয়াজ ওয়্যার কে পেলাম, আর উইল শ্যাল কে পেলাম। হলো, বি ভার্ব কোথায় কোথায় ব্যবহার হয় এবার আমাদেরকে দেখতে হবে। বি ভার্ব মনে রাখবে কোন একটা অকুপেশন, কোন একটা কাজ, কোন একটা অকুপেশন বা পেশা বোঝাতে আমরা কিন্তু বি ভার্ব ব্যবহার করতে পারি। পেশা বা অকুপেশন বোঝাতে, ও সি সি ইউ, অকুপেশন বোঝাতে আমরা বি ভার্বকে ব্যবহার করতে পারি। বি ভার্বকে অকুপেশন বোঝাতে বা পেশা, কোনো কাজকর্ম বোঝাতে ব্যবহার করতে পারি। ধর আমি বললাম যে হি ইজ আ টিচার, হি ইজ আ টিচার। দেখো এই ইজটা দিয়ে সে যে টিচার, সে হয় টিচার, একে হেল্প করছে তো, তাহলে অকুপেশন বোঝাতে যে হেল্প করবে, হেল্পিং ভার্বের মধ্যে পড়ছে না, তাহলে অকুপেশন বোঝাতে যে হেল্প করবে সেই হচ্ছে আমাদের বি ভার্ব। তাহলে ইজটা আমাদের বি ভার্বের एग्जांपल হলো। আর কোথায় কোথায় ব্যবহার হতে পারে, কোন একটা, আর কোথায় কোথায় ব্যবহার হতে পারে অকুপেশন, অকুপেশন ছাড়া, অকুপেশন ছাড়া আমাদের কোন একটা লোকেশন বা অবস্থান বোঝাতেও ব্যবহার হতে পারে। লোকেশন, কোন একটা লোকেশন বা অবস্থান বোঝাতে ব্যবহার হতে পারে। যেমন ধরো আমি বললাম যে উই আর ইন দ্য ক্লাস, উই আর ইন দ্য ক্লাস, আমরা যে ক্লাসের মধ্যে রয়েছি সেই লোকেশনটা বোঝাতে হেল্প করে যে, সেই হচ্ছে আমাদের বি ভার্ব। তাহলে আরটাকে আমি বি ভার্ব বলতে পারি, প্লুরাল বি ভার্ব, উই প্লুরাল তাই আর প্লুরাল বসেছে। হলো, তাহলে লোকেশন বোঝাতে, অকুপেশন বোঝাতে আমরা বি ভার্বের ব্যবহার করতে পারি, আমরা বি ভার্বের ব্যবহার করতে পারি। লোকেশন প্রসঙ্গক্রমে একটা কথা বলি, লোকেশন প্রসঙ্গক্রমে একটা কথা বলি। দুই ধরনের বসবাস করা হতে পারে, একটা হচ্ছে স্টে আর একটা হচ্ছে লিভ। স্টেটা মনে রাখবে টেম্পোরারি, স্টেটা হচ্ছে টেম্পোরারি। টেম্পোরারি বানান পরীক্ষায় আসে, যদি উচ্চারণ ঠিক করলে বানান ঠিক হয়ে যাবে বলেছিলাম। যদি টেম্পোরারি উচ্চারণ করো তাহলে পি ইউ করে ফেলবে, টেম্পোরারি নয়, পয়ে ওকার, টেম্পোরারি, টি এম পি ও আর এ আর ওয়াই। টেম্পোরারি যদি থাকা বোঝায় তখন আমরা স্টে বলতে পারি, ঠিক আছে? আমরা ধরো ক্লাসে কিছুক্ষণের জন্য আছি, তাহলে সেটা স্টে করছি। কিন্তু লিভটা হচ্ছে পার্মানেন্ট, যদি কেউ থাকে, পার্মানেন্ট যদি কেউ থাকে।
পার্মানেন্ট আর টেম্পোরারি, টেম্পোরারি হলে স্টে আর পার্মানেন্ট হলে লিভ, এই জিনিসটা একটু মনে রেখো, পরবর্তীকালে আমাদের কিন্তু কাজে লাগবে, পরবর্তীকালে আমাদের কাজে লাগবে। তাহলে এই পর্যন্ত বোঝা গেছে, যেটুকু বললাম এই পর্যন্ত বোঝা গেছে। তারপরে তাহলে আমরা মডালসে যাব। প্রাইমারি অক্সিলারিতে তো গেলাম আমরা, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব আর বি ভার্ব আমরা পড়ে ফেললাম। ওকে, বাকিদের কমেন্টস কই? আচ্ছা ঠিক আছে, চলো বেশ। নেক্সট আমরা যেটা পড়বো মডালস নিয়ে পড়বো, ঠিক আছে? মডালসের হ্যাঁ চলো, তাহলে এইটুকু আমি মুছে দিচ্ছি। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। মডাল অক্সিলারি ভার্ব কোনগুলো হতে পারে চলো পরপর আমরা লিখি, তারপরে এদের ব্যাপারটা পরবর্তীকালে আমরা দেখব। মডাল অক্সিলারি ভার্ব লিখি, মডাল অক্সিলারি ভার্ব লিখি চলো। মডাল অক্সিলারি ভার্ব কি কি হতে পারে? ক্যান হতে পারে, কুড হতে পারে, তাই তো? লেখো, তোমরা লিখতে থাকো। ক্যান হতে পারে, কুড হতে পারে, মে হতে পারে, মাইট হতে পারে, মে হতে পারে, মাইট হতে পারে, তাই তো? মাস্ট হতে পারে। লেখো লেখো, কমেন্টে লেখো তোমরা। ক্যান হতে পারে, কুড হতে পারে, মে হতে পারে, মাইট হতে পারে, মাস্ট হতে পারে, শুড উড হতে পারে, শুড হতে পারে, উড হতে পারে, শুড হতে পারে, উড হতে পারে, আর কি হতে পারে? উইল শ্যাল হতে পারে, আর একটা অট টু হয়, অট টু, অট টু হতে পারে। তাহলে এইগুলো সব, হ্যাঁ একদম ঠিক বলেছো। তাহলে এইগুলো সব মডাল অক্সিলারি ভার্বের এক্সাম্পল, এগুলো সব মডাল অক্সিলারি ভার্বের এক্সাম্পল। নেক্সট ভার্বের আমাদের ক্লাসে আমরা এইগুলো নিয়ে আলোচনা করব যে কোনটা কোথায় বসে, আর এইখান থেকে পরীক্ষায় আমাদের কোশ্চেন আসে। হলো বেশ। এখান থেকে দু একটা জিনিস আমি বলে দিই তোমাদের। লেখো লেখো, সমস্ত মডালস, তিনটে রুল বলছি, লেখো তিনটে রুল লেখো। লেখো সমস্ত মডালস বা মডাল অক্সিলারি ভার্ব এর পরে একটা মেন ভার্ব অবশ্যই বসে। সমস্ত মডাল অক্সিলারি ভার্বের পরে একটা মেন ভার্ব অবশ্যই বসে। সমস্ত মডাল অক্সিলারি ভার্বের পরে একটা মেন ভার্ব অবশ্যই বসে। মানে আমি বলতে চাইলাম এই মডালগুলোকে ব্যবহার করতে গেলে একটা মেন ভার্ব আমাদের প্রয়োজন হবেই, কারণ এরা হেল্পিং ভার্ব হিসাবে সর্বদা কাকে সাহায্য করবে? মেন ভার্বকেই সাহায্য করবে। তো সেই জন্য সবসময় একটা মেন ভার্বের প্রয়োজন হতে পারে। যদি ধরো আমি বলি, ধরো বললাম সি ক্যান, ধরো বললাম যে সি ক্যান রান ফাস্ট, সে জোরে দৌড়াতে পারে, সে জোরে দৌড়াতে পারে। তাহলে দেখো আসল কাজটা কে করছে? মেন হিরোটাকে রান। তাহলে এটাকে আমি কি বলতে পারি? রানটাকে কি বলতে পারি? মেন ভার্ব বলতে পারি, মেন ভার্ব বলতে পারি। একেই আবার অ্যাকশন ভার্ব বলতে পারি। এবার দেখো ক্যান ব্যবহার করছি, মডাল ব্যবহার করেছি ক্যান, তাহলে ক্যানটা তো মডাল, তাহলে ক্যানের পর একটা মেন ভার্ব এলো তো। তাহলে আমরা রুলে কি লিখেছিলাম যে মডাল ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব যদি ব্যবহার করি তারপর একটা মেন ভার্ব তোমাকে বসাতেই হবে। দেখো মেন ভার্ব বসিয়েছি তো। এগুলো দিয়ে তুমি সেন্টেন্স বানাও, একটা মেন ভার্ব তোমাকে বসাতেই হবে। এগুলো দিয়ে তুমি সেন্টেন্স বানালে, ধরো বললাম ইউ শুড, শুড দিয়ে একটা বাক্য ধরো লিখছি, ইউ শুড স্টাডি ইংলিশ, ইউ শুড স্টাডি ইংলিশ। দেখো এ দেখো স্টাডি মেন ভার্ব, এ দেখো শুড ব্যবহার করেছি মডাল, তাহলে একটা মেন ভার্ব বসছে তো। এটাই হচ্ছে আমরা রুল নাম্বার 1 হিসাবে লিখলাম যে এরা মেন ভার্ব এর পরে অবশ্যই বসবে। এবং আরেকটা জিনিস খেয়াল রাখবে যে মেন ভার্ব যেটা বসবে এটা অলওয়েজ, মেন ভার্ব যেটা বসবে এটা অলওয়েজ কিন্তু V1 ফর্মেই বসবে, সব সময় কিন্তু V1 ফর্মেই বসবে। মানে আমি বলতে চাইলাম পরীক্ষায় তোমাকে যদি এরর কারেকশনে দেয় তখন দেখবে এই মেন ভার্বটাকে V1 ফর্মে না দিয়ে অন্য কোনো ফর্ম দিয়ে দিয়েছে, তখন সেখানে ভুল ধরতে হবে তোমাকে। এ পার্ট, বি পার্ট, সি পার্ট করে কেটে দেবে, সেখানে ভুল ধরতে হবে। তোমাকে মনে রাখতে হবে কি মডালস এর পরে
বা মডাল অক্সিলারি ভার্বের পরে আমাদের সব সময় ভার্বের ফার্স্ট ফর্ম বসে, V1 ফর্ম বসে, ভার্বের ফার্স্ট ফর্ম বসে, V1 ফর্ম বসে। হয়েছে? কে V1 ফর্মে বসে? মেন ভার্বটা V1 ফর্মে বসে। বুঝে গেছে? হয়েছে? নেক্সট রুল নাম্বার 2 লেখো। রুল নাম্বার 2 লেখো। জাস্ট তিনটে রুল আজকে বলছি, এই বাকিগুলো কে কোথায় ব্যবহার হয় এর জন্য একটা ক্লাস লাগবে, সেই ক্লাসটা আমি দেব আজকে। এরপরে লেখো, লেখো রুল নাম্বার 2 লেখো। লেখো মডাল অক্সিলারি ভার্ব, লেখো মডাল অক্সিলারি ভার্ব, লেখো মডাল অক্সিলারি ভার্ব মেন ভার্ব হিসাবে ব্যবহৃত হয় না এবং সর্বদা হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার হয়। সর্বদা হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার হয়। সর্বদা হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার হয়। ধরো দুটো বাক্য আমি লিখলাম যে হি শুড ওয়ার্ক হার্ড। দেখো ওয়ার্কটা তো মেইন ভার্ব, একে হেল্প করছে কে? শুড। সবসময় হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে। হেল্প করছে, ক্যান বসাচ্ছি, দেখো সবসময় হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করছে। মেইন ভার্ব তো এরা, মেইন ভার্ব তো এরা, মডাল হচ্ছে এরা, তাহলে এরা সবসময় হেল্পিং ভার্ব হিসাবেই ব্যবহার হয়। হয়েছে? নেক্সট রুল নাম্বার 3 লেখো। ought to আর used to এক্সাম্পল আছে না, ought to, এরা পার্টিকুলারলি স্পেসিফিক, সবগুলো স্পেসিফিক নিয়ম আছে, লেখাবো। এই দুটো ছোট আছে তাই প্রথমে লিখিয়ে দিচ্ছি, লেখো। রুল নাম্বার 3 হিসেবে লেখো ought to, ought to লিখতে হবে, লেখো ought, টুটা তো আসবেই পরে, ought আর used, used লেখো। ought আর used এরা মানে ought আর used শব্দ দুটোকে ভালো করে কোটেশন দিয়ে লিখে রাখো। ought আর used এর পরে সর্বদা, এর পরে সর্বদা ইনফিনিটিভ ব্যবহার হয়। ought আর used এর পরে সর্বদা ইনফিনিটিভ ব্যবহার হয়। ইনফিনিটিভ কাকে বলে? ইনফিনিটিভ একটা বিশাল বড় ব্যাপার, কিন্তু সেটাকে শর্টকাটে, যেমন ম্যাথ করতে গেলে এক্স ধরেও করা যায়, আবার শর্টকাটেও করা যায়। এই দেখো শর্টকাট, এক্স ধরে না করে শর্টকাট হচ্ছে 2 প্লাস ভার্ব যদি হয় তাকে ইনফিনিটিভ বলে, মানে 2 প্লাস ভার্ব, ভার্বের ডেফিনেটলি V1 ফর্ম বসাতে হবে। তার মানে আমি বলতে চাইলাম ought আর used এর পরে একটা টু আসবেই এবং ভার্বের ফার্স্ট ফর্ম বসবেই। কি বললাম? এইবার যদি কোথাও তোমাকে এরর কারেকশনে ভার্বের ফার্স্ট ফর্ম না দিয়ে অন্য ফর্ম দিয়ে দিয়েছে, আইএনজি ফর্ম দিয়ে দিয়েছে, তাহলে সেখানে ভুল ধরতে হবে তোমাকে। বোঝা গেছে তো? দুটো এক্সাম্পল লিখি তাহলে আরো ভালো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, কোনটা কোথায় বসে এটা লেখো। ought to বসে আমাদের, এটা খুব ইম্পর্টেন্ট, ought to কোথায় বসে? ought to আমাদের বসে যদি কোনো দায়িত্ব বোঝায় এরকম কিছু, দায়িত্ব বোঝায় এরকম কাজ কি হতো? অব্লিগেশন মানে দায়িত্ব, কর্তব্য, অব্লিগেশন লিখে রাখো। অব্লিগেশন লিখে রাখো। অব্লিগেশন। আর একটা সহজ শব্দ ডিউটি লিখে রাখতে পারো, অব্লিগেশন বা ডিউটি। অব্লিগেশন মানে দায়িত্ব বা কর্তব্য বা ডিউটি বোঝাতে আমরা ought to শব্দটা ব্যবহার করি। যদি আমি বলি আমাদের প্রত্যেকের উচিত আমাদের দেশকে ভালোবাসা, তাহলে we ought to love our country। কেন বললাম? অব্লিগেশন বোঝাচ্ছে, ডিউটি বোঝাচ্ছে, সেই জন্য এখানে ought to ব্যবহার করলাম। বোঝা গেছে? তারপরে ধরো বললাম আমাদের প্যারেন্টসকে কি করা উচিত? রেসপেক্ট করা উচিত। এটা আমাদের দায়িত্ব তো, কর্তব্য তো, ডিউটি তো,
তাহলে আমরা তখন কি, তখন আমরা ought to ব্যবহার করব। কি বলবো? we ought to respect our parents। দেখো ought to ব্যবহার করছি কি ক্ষেত্রে? অব্লিগেশন বোঝাচ্ছে বা ডিউটি বোঝাচ্ছে এরকম বাক্যের ক্ষেত্রে। আরেকটা জিনিস তোমাদের যেটা খেয়াল করতে বলেছি, 2 + v1 from, দেখো রেসপেক্ট v1 এ আছে তো, দেখো লাভ v1, তাই না? বোঝা গেছে কি বলতে চাইলাম? বোঝা গেছে কি বলতে চাইলাম? বোঝা গেছে? তাহলে ought to বোঝা গেছে আমাদের। আর ইউজডটাও তাই, ইউজড, তাহলে ought to কোথায় ব্যবহার হয় বলে দিয়েছি, অব্লিগেশন। ইউজড বাকি আছে, ইউজডটা লেখো। ইউজডটা কোথায় ব্যবহার হয়? ইউজডটা হচ্ছে কোনো পাস্ট হ্যাবিট। ইউজডটা লেখো, কোনো পাস্ট হ্যাবিট বোঝাতে। পাস্ট হ্যাবিট, অনেক দিন ধরে কাজ করে আসছো এরকম কোনো বাক্য পাস্ট হ্যাবিট যদি বোঝায়, পাস্ট হ্যাবিট বা সিচুয়েশনও হতে পারে, পাস্ট সিচুয়েশন, পাস্ট হ্যাবিট বা পাস্ট সিচুয়েশন যদি বোঝায় তখন আমরা ইউজড টু ব্যবহার করি। পাস্ট হ্যাবিট, ধরো আমি বললাম যে হি, ধরো একটা বাক্য লেখো, হি used to study till 11 p.m. দেখো রোজ রাত্রি 11টা পর্যন্ত পড়ে, তাই না? পাস্ট হ্যাবিট বোঝাচ্ছে ইউজ টু ব্যবহার করে দিয়েছি। অবশ্যই টু আর ভার্ব v1, এটা ডেফিনেটলি ইনফিনিটিভ ব্যবহার হয়েছে। দেখো বোঝা গেছে কিনা, এবার ধরো কিছু জন আছে যারা ক্লাসে অনেক লেটে আসে, তাই না? তাহলে এটাকে আমি যদি লিখি তাহলে ought to বসাবো নাকি এই used to বসাবো? পাস্ট হ্যাবিট বা সিচুয়েশন, সেই জন্য আমরা used to বসাবো। তাহলে ধরো বললাম যে কোন একটা বাক্য, ধরো আমি বললাম যে হি, লেখো হি used to come v1, এই দেখো ইনফিনিটিভ, তাই না? লেটে আসে। বোঝা গেছে? ought to কোথায় বসে, used to কোথায় বসে, বোঝা গেছে? নেক্সট বাকি যেগুলো রয়েছে ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, আমাদের সেইগুলো মানে মডালস গুলো যেগুলো বাকি রয়েছে, সেই মডালস গুলোর দুটো ছোট ছিল তাই দুটো আমি বলে দিলাম। বাকিগুলো কোথায় কোনটা বসে তার একটা ক্লাস আমি দিয়ে দেবো, ক্লাসটা তোমরা ফলো করবে। আর ভার্বের কি কি ফর্ম হতে পারে তার একটা লিস্ট আমি বানিয়ে দেবো, তাহলে আমাদের ভার্বটা শেষ হয়ে যাবে। আর বাকি এইখানে যে এক্সাম্পলগুলো লিখেছিলাম এগুলো সব অ্যাডভান্স লেভেলে পড়তে হয়, আমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য অতটা ইম্পর্টেন্ট নয়, তবুও আমি কখনো না কখনো টুকরো হিসাবে বুঝিয়ে বলে দেবো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এখানেই ক্লোজ করছি। ঠিক আছে, আজকের জন্য টাটা। নেক্সট ক্লাস তোমাদের পরশুদিন হবে, ঠিক আছে, 7:30 থেকে। ওকে, চলো আজকে বাই।